1935 সালের মে মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, যার পেছনে রেখে যায় এক ধ্বংসপ্রাপ্ত প্রেক্ষাপট। জার্মানি এই সংঘাতের মূল চালিকাশক্তি ধ্বংসস্তূপে পরিণত হয়, তার জনগণ চরম বিশৃঙ্খলা ও ক্ষুধার মধ্যে ডুবে যায়। কিন্তু লক্ষ লক্ষ জার্মানদের জন্য, বিশেষ করে পূর্ব ইউরোপে বসবাসকারী যারা, পরাজয় ছিল কেবল একটি নতুন ও নির্মম অধ্যায়ের সূচনা। নিজ নিজ ঘরবাড়ি থেকে উৎখাত, নির্যাতিত এবং নির্দয় প্রতিশোধের শিকার হয়ে তারা সহিংসতা ও ক্ষতির ছায়ায় মোড়ানো এক ভবিষ্যতের মুখোমুখি হয়। জাতিগত জার্মানদের বিরুদ্ধে গণহত্যা ছিল না কোনো আকস্মিক ঘটনা, বরং এটি ছিল একটি পরিকল্পিত প্রক্রিয়া যা পুরুষ, নারী এবং শিশু সবাইকে সমানভাবে আক্রান্ত করেছিল। কোয়েনিগসবের্গে গণহত্যা থেকে শুরু করে পূর্ব প্রুশিয়া ও সিলেসিয়ার অন্তহীন বাস্তুচ্যুত মানুষের সারি পর্যন্ত বেঁচে যাওয়া মানুষের বর্ণনা এক অবর্ণনীয় যন্ত্রণা প্রকাশ করে। ধর্ষণ, মৃত্যুদণ্ড ও নির্মম শীত এইসব সম্প্রদায়ের নির্বাসনের পথে ছায়াসঙ্গী ছিল। এটি আমাদের ভাবায়, যুদ্ধের সমাপ্তি কি সবার জন্য শান্তির সূচনা ছিল, নাকি সঙ্গে করে এনেছিল নতুন সব বিভীষিকা। যুদ্ধের পর যে বেদনা ও ধ্বংসের ঢেউ বয়ে গিয়েছিল তা কতটা প্রবল ছিল। যুদ্ধের পর জার্মানির অবস্থা ঠিক কেমন হয়েছিল। একটি সাম্রাজ্যের পতন। 1945 সালে জার্মানি ধ্বংসস্তূপে। 1935 সালের মে মাসে জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটায়। তবে এটি তৎক্ষণাৎ স্বস্তি বয়ে আনার পরিবর্তে এই ঐতিহাসিক মুহূর্তটি নিয়ে আসে তৃতীয় রাইখের সম্পূর্ণ পতন এবং জার্মান জনসাধারণের জন্য এক বিশৃঙ্খল ও যন্ত্রণাময় সময়ের সূচনা। গোটা শহর ধ্বংস হয়ে পড়ে, অবকাঠামো সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যায় এবং লক্ষ লক্ষ সাধারণ মানুষ বাস্তুচ্যুত অথবা যুদ্ধক্ষেত্রে আটকে পড়ে। যে জাতি এই সংঘর্ষের চালিকাশক্তি ছিল, সেই জাতি এখন তার বিধ্বংসী পরাজয়ের ফল ভোগ করতে শুরু করে। নাৎসি শাসনের পতন কোনো সুশৃঙ্খল প্রক্রিয়া ছিল না। আত্মসমর্পণের আগের সপ্তাহগুলো ছিল আতঙ্ক ও বিভ্রান্তিতে ভরা। বার্লিন, জার্মানির রাজনৈতিক ও সামরিক কেন্দ্র, পতনের প্রতীক হয়ে ওঠে। রাজধানীতে চূড়ান্ত লড়াই শহরটিকে পুরোপুরি ধ্বংস করে ফেলে। তার ভবনের 80% বেশি মিত্রদের বোমাবর্ষণ এবং রেড আর্মি ও জার্মান বাহিনীর মধ্যে তীব্র রাস্তাঘাটের লড়াইয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়। সোভিয়েত সংবাদদাতাদের তোলা ছবিগুলো এক ধরনের অবাস্তব দৃশ্য তুলে ধরে, ধ্বংসাবশেষে পূর্ণ রাস্তাঘাট, পোড়া ভবন এবং ফাঁকা দৃষ্টিতে হাঁটাহাঁটি করা সাধারণ মানুষ। সাধারণ মানুষের উপর প্রভাব ছিল বিপর্যয়কর। যুদ্ধের শেষ কয়েক মাসে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, বিশেষত পূর্ব প্রুশিয়া, পোমেরানিয়া এবং সিলেসিয়ায়। গোটা পরিবারগুলো অল্প যা কিছু বহন করা যায় তা নিয়ে পশ্চিমের দিকে এক মরিয়া নির্বাসন শুরু করে। 1990-এর দশকে প্রকাশিত সোভিয়েত আর্কাইভ অনুযায়ী, এই শরণার্থী বহরগুলো প্রায়ই মিত্রদের বিমান ও স্থল বাহিনীর হামলার শিকার হতো, যার ফলে পথে শত শত মানুষ মারা যেত। এই রুটগুলোর এক জীবিত প্রত্যক্ষদর্শী স্মরণ করে বলেন, এমন ছিল যেন আকাশ আর পৃথিবী আমাদের বিরুদ্ধে হয়ে গেছে। প্রতিটি পদক্ষেপ ছিল এক ধরনের ঝুঁকি। মায়েরা কোলে করে সন্তান বহন করছিল, কিন্তু সবাই শেষ পর্যন্ত পৌঁছাতে পারেনি। একই সময়ে জার্মান শহরগুলোতে খাদ্যসংকট এবং মৌলিক পরিষেবাগুলোর পতনের ফলে লক্ষ লক্ষ মানুষ নিদারুণ হতাশার মুখে পড়ে। কালোবাজার গড়ে ওঠে এবং অনেকেই প্রয়োজনীয় জিনিসপত্রের বিনিময়ে লেনদেনে বাধ্য হয়। 1946 সালের আন্তর্জাতিক রেড ক্রসের একটি প্রতিবেদন অনুসারে, হামবুর্গ ও ড্রেসডেনের মতো শহরগুলোতে নাগরিকরা ব্যক্তিগত মূল্যবান জিনিসপত্রের বিনিময়ে এক টুকরো রুটি অথবা সামান্য কয়লা সংগ্রহ করত। ক্ষুধাই ছিল না একমাত্র শত্রু। রোগব্যাধিও দ্রুত ছড়িয়ে পড়ে, যা স্বাস্থ্যবিধির অভাব ও গাদাগাদি অবস্থায় বসবাসের ফলে আরও খারাপ হয়ে ওঠে। কিছু ক্ষেত্রে টাইফয়েড ও আমাশয় মহামারীর আকার ধারণ করে। হাসপাতালগুলো ছিল অতিরিক্ত বেডে ভরা এবং পর্যাপ্ত সরঞ্জামবিহীন। আত্মসমর্পণের পর বার্লিনে কাজ করা এক চিকিৎসক তার ডায়েরিতে লেখেন, প্রতিদিনই আরও বেশি রোগী আসছিল। এমন নারীরা ও শিশুরা আসত যারা দিনের পর দিন কিছু খায়নি, তাদের দেহ এতটাই দুর্বল ছিল যে সামান্য সংক্রমণেও ভেঙে পড়ত। আমরা ছিলাম অসহায়। এদিকে মিত্রশক্তিদের দখলে থাকা অঞ্চলে জার্মান জনসাধারণের প্রতি আচরণ ছিল ভিন্নরকম। পূর্বাঞ্চলে রেড আর্মির নিয়ন্ত্রণে থাকা এলাকায় সাধারণ মানুষের উপর প্রতিশোধমূলক কার্যক্রম ছিল স্বাভাবিক ঘটনা। ধর্ষণ, লুটপাট ও তাৎক্ষণিক মৃত্যুদণ্ড হাজার হাজার জার্মানদের জন্য এক অন্ধকার বাস্তবতা হয়ে ওঠে। যদিও এই কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে অনুমোদিত ছিল না, এনকেভিডির অভ্যন্তরীণ দলিলগুলো দেখায় যে অনেক ক্ষেত্রেই এগুলো না দেখার ভান করে মেনে নেওয়া হয়, যেন সোভিয়েত ভূখণ্ডে নাৎসি নৃশংসতার প্রতিশোধ হিসেবে।
পুলিশ গবেষকদের সংগ্রহ করা এক সাক্ষ্য অনুযায়ী কোয়েনিগসবের্গের এক নারী দেখেছিলেন কিভাবে তার প্রতিবেশীকে এসএস সদস্য সন্দেহে কোনো প্রমাণ ছাড়াই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পশ্চিমাঞ্চলে মার্কিন, ব্রিটিশ ও ফরাসি প্রশাসনের অধীনে সাধারণ মানুষের প্রতি নীতিমালা কিছুটা বেশি সংগঠিত ছিল। তবুও পরিস্থিতি ছিল কঠিন। মিত্রশক্তির প্রশাসন স্থানীয় জনগণের চলাচল ও কার্যক্রমের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে একই সাথে নাৎসি শাসনের কাঠামো ভেঙে ফেলার কাজ চালিয়ে যেতে থাকে। বহু জার্মান, যারা তখন হতাশাগ্রস্ত ও শারীরিকভাবে ক্লান্ত, তাদের পরাজিত জাতির দখলদারদের অধীনে বসবাস করতে হয়। এটি ছিল তাদের জন্য এক ধরনের অপমান। সামাজিক বিশৃঙ্খলা আরও প্রকট হয়ে ওঠে অপরাধ বৃদ্ধির মাধ্যমে। কেন্দ্রীয় কর্তৃপক্ষের পতনের ফলে চুরি, হামলা ও অন্যান্য সহিংস কার্যকলাপ বেড়ে যায়। অনেক শহরে মিত্র বাহিনীকে হস্তক্ষেপ করতে হয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে, যদিও তাদের সংস্থান ছিল সীমিত। 1935 সালের একটি ব্রিটিশ দলিল অনুযায়ী হামবুর্গে সাধারণ মানুষ নিজেরাই পাড়ায় পাড়ায় পাহারা দিতে শুরু করে, প্রায়ই তারা আশপাশ থেকে যেভাবে পারে সেভাবে অস্ত্র সংগ্রহ করে। এই প্রতিকূলতার মধ্যেও কিছু আশার আলো দেখা যেতে শুরু করে। আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন রেড ক্রস ও জাতিসংঘ মানবিক সাহায্য পৌঁছে দিতে শুরু করে। বিদেশ থেকে পাঠানো খাদ্য ও ওষুধের প্যাকেট অনেক জীবন বাঁচিয়েছিল, যদিও সব চাহিদা পূরণ করা যায়নি। সেই সময়ের তোলা ছবিতে দেখা যায় বার্লিনে শিশুদের রুটির জন্য লাইনে দাঁড়িয়ে থাকা, তাদের মুখে ক্লান্তির ছাপ থাকলেও গরম খাবারের আশায় একটুখানি উজ্জ্বলতা দেখা যাচ্ছিল। তৃতীয় রাইখের পতন এক নিষ্ঠুর শাসনের অবসান ঘটায়, তবে এটি একই সাথে লক্ষ লক্ষ জার্মানদের জন্য দীর্ঘস্থায়ী যন্ত্রণার এক সময়ের সূচনা করে। যুদ্ধের রেখে যাওয়া শারীরিক ও মানসিক ধ্বংসাবশেষ এক অন্ধকার অধ্যায়ের মঞ্চ তৈরি করে, যেখানে টিকে থাকার লড়াই হয়ে ওঠে প্রতিটি দৈনন্দিন জীবনের অংশ। ফ্লাক্ট অ্যান্ড ভার্ট্রিবাঙ্কি লক্ষ লক্ষ মানুষের পালিয়ে যাওয়া ও জোরপূর্বক বিতাড়ন। 1935 সালে জার্মান আত্মসমর্পণের পর ইউরোপে একটি অন্যতম বৃহৎ মানবিক সংকট শুরু হয়। পূর্ব ইউরোপের প্রুশিয়া ওরিয়েন্টাল, সিলেসিয়া এবং সুদেতেন অঞ্চলের মতো এলাকাগুলো থেকে 12 থেকে 14 মিলিয়ন জাতিগত জার্মানদের তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করা হয়। এই নির্বাসন, যা ফ্লাক্ট অ্যান্ড ভার্ট্রিবাং পালিয়ে যাওয়া ও বিতাড়ন নামে পরিচিত, আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ জোরপূর্বক জনবসতির স্থানান্তর হিসেবে পরিগণিত হয়। জাতিগত জার্মানরা নাৎসি অপরাধের সম্মিলিত দায়ভার বহনকারী হিসেবে বিবেচিত হয়ে তাদের নিজ বাড়িঘর ত্যাগ করতে বাধ্য হয়, সহিংসতা, ক্ষুধা ও চরম দুর্দশার মুখোমুখি হয়ে অজানা ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করে। এই বিতাড়নের পরিকল্পনা যুদ্ধ শেষ হওয়ার আগেই শুরু হয়েছিল। 1935 সালের জুলাই মাসে অনুষ্ঠিত পটসডাম সম্মেলনে মিত্রশক্তির নেতারা ইউরোপীয় সীমান্ত পুনর্গঠনের সিদ্ধান্ত নেন, যার অংশ হিসেবে জার্মানির কিছু ভূখণ্ড পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়নের হাতে হস্তান্তরের কথা বলা হয়। এই ভূখণ্ড পুনর্বিন্যাসের ফলে সেইসব অঞ্চলে বসবাসরত জার্মানদের ব্যাপকভাবে স্থানান্তর করার প্রয়োজন পড়ে। পটসডামে মিত্রশক্তি কর্তৃক প্রকাশিত একটি আনুষ্ঠানিক দলিলে এই কার্যক্রমকে ভবিষ্যতে ইউরোপে শান্তি নিশ্চিত করার জন্য অপরিহার্য বলা হয়, যদিও সেখানে স্বীকার করা হয় যে এই বিতাড়ন কি শৃঙ্খলিত ও মানবিক উপায়ে সম্পন্ন হওয়া উচিত। বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। রেড আর্মির দখলকৃত এলাকাগুলোতে এই বিতাড়ন অত্যন্ত নির্মম ও দ্রুতগতিতে সম্পন্ন হয়। সোভিয়েত বাহিনী স্থানীয় মিলিশিয়াদের সহায়তায় জার্মান অধ্যুষিত গ্রাম ও শহরগুলোতে হানা দেয়, পরিবারগুলোকে খুব কম সময়ের মধ্যে জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়তে বাধ্য করে। 1988 সালে প্রকাশিত এক সোভিয়েত আর্কাইভে দেখা যায় কিভাবে জার্মানদের গবাদিপশু পরিবহনের জন্য নির্মিত মালবাহী ট্রেনের বগিতে তোলা হতো এবং সপ্তাহব্যাপী ভ্রমণে পশ্চিম জার্মানির দিকে পাঠানো হতো। এই বগিগুলোর অবস্থা ছিল অমানবিক, কোনো তাপমাত্রা নিয়ন্ত্রণ নেই, পর্যাপ্ত বায়ু চলাচল নেই এবং খাবার বা পানির ব্যবস্থাও ছিল খুব সামান্য। 1935 ও 1946 সালের শীতের চরম ঠান্ডা এই বাস্তুচ্যুত মানুষদের দুর্দশাকে আরও প্রকট করে তোলে। পূর্ব প্রুশিয়ায় হাজার হাজার মানুষ ঠান্ডায় জমে মারা যায় পশ্চিমে পায়ে হেঁটে যাত্রা করার সময়। সোভিয়েত যুদ্ধ সংবাদদাতাদের তোলা ছবিগুলোতে দেখা যায় দীর্ঘ শরণার্থী বহর, শিশু ও বৃদ্ধসহ, যারা তুষারের মধ্য দিয়ে কষ্ট করে এগিয়ে যাচ্ছে। বেঁচে যাওয়া ব্যক্তিদের বিবরণ এক বেদনাদায়ক দৃশ্য উপস্থাপন করে। গ্রেটা এম, যিনি তার পরিবারসহ সিলেসিয়া থেকে বিতাড়িত হয়েছিলেন, বলেন, আমার মা আমার ছোট ভাইকে কোলে নিয়ে হাঁটছিলেন আর আমি আমাদের মালপত্র নিয়ে স্লেজ টানছিলাম। মাঝে মধ্যে এগিয়ে যেতে হলে কিছু জিনিস ফেলে রেখে দিতে হতো। ঠান্ডা অসহনীয় ছিল, কিন্তু থেমে গেলে মৃত্যু নিশ্চিত ছিল। আবহাওয়ার পাশাপাশি বাস্তুচ্যুতদের পথে পথে সহিংসতা ও নির্যাতনের মুখোমুখি হতে হয়। অনেক ক্ষেত্রে এই ট্রেন বা শরণার্থী বহরকে স্থানীয় মিলিশিয়ারা আক্রমণ করে,
নাৎসি অধিকারের সময় সংঘটিত নৃশংসতার প্রতিশোধ নিতে। 1992 সালের পুলিশ আর্কাইভ থেকে জানা যায়, কিছু দল পূর্বপরিকল্পিতভাবে ফাঁদ তৈরি করত, যাতে জার্মানদের কাছ থেকে সামান্য যা কিছু মালপত্র ছিল তা লুট করা যায়। পূর্ব প্রুশিয়ায় এমন ঘটনাও নথিভুক্ত হয়েছে যেখানে স্থানীয় মিলিশিয়ারা শরণার্থীদের তাৎক্ষণিকভাবে গুলি করে হত্যা করেছে, তাদের নাৎসি শাসনের সহায়ক হিসেবে সন্দেহ করার ভিত্তিতে। এই সময়ে জার্মান নারী ও কিশোরীরা বিশেষভাবে ঝুঁকিতে ছিল। সৈন্য ও মিলিশিয়াদের দ্বারা সংঘটিত গণধর্ষণের রিপোর্ট ওই সময়কার সাক্ষ্যগুলোতে ঘন ঘন উঠে এসেছে। 1990 দশকে জার্মান ঐতিহাসিকদের পরিচালিত এক গবেষণায় প্রকাশ পায় যে অন্তত 2 মিলিয়ন জার্মান নারী এই বিতাড়নের সময় যৌন সহিংসতার শিকার হয়েছিল। যদিও এই কাহিনীগুলো কয়েক দশক ধরে চুপচাপ চাপা পড়েছিল, কিন্তু যেসব বিবরণ প্রকাশিত হয়েছে সেগুলো এই অভিজ্ঞতার গভীর মানসিক ও শারীরিক প্রভাব স্পষ্ট করে। যারা কোনোভাবে জার্মানিতে পৌঁছাতে পেরেছিল, তাদের অবস্থাও খুব একটা উন্নত হয়নি। পশ্চিম জার্মানির শরণার্থী শিবিরগুলো জনাকীর্ণ ছিল এবং ব্যাপক বাস্তুচ্যুতদের সামাল দেওয়ার মতো ব্যবস্থা ছিল না। 1947 সালের আন্তর্জাতিক রেড ক্রসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, কিছু শিবিরে পরিবারগুলো অস্থায়ী ব্যারাকে বসবাস করত, যেখানে একসাথে ডজনখানেক লোক ছোট ছোট ঘরে থাকতে বাধ্য হতো। রোগব্যাধি ছড়িয়ে পড়ত এবং শিশু ও বৃদ্ধদের মধ্যে অপুষ্টি ছিল সাধারণ ব্যাপার। শরণার্থীদের আগমন গৃহীত এলাকাগুলোতে সামাজিক টানাপোড়েনও সৃষ্টি করে। যুদ্ধবিধ্বস্ত জার্মানির স্থানীয় বাসিন্দারা, যারা নিজেরাই নানা সমস্যার সম্মুখীন ছিল, বাস্তুচ্যুতদের একটি অতিরিক্ত বোঝা হিসেবে দেখত। কিছু ক্ষেত্রে শরণার্থীরা বৈষম্য ও প্রত্যাখ্যানের শিকার হয়। 1946 সালের একটি বাভারিয়ান সরকারি দলিলে উল্লেখ করা হয় যে একটি গ্রামীণ অঞ্চলের বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছিল যাতে তাদের এলাকায় কোনো শরণার্থী শিবির স্থাপন করা না হয়। এইসব প্রতিকূলতার মাঝেও বাস্তুচ্যুতরা ধীরে ধীরে নিজেদের জীবন পুনর্গঠন করতে শুরু করে। কেউ কেউ কৃষিকাজ কিংবা শিল্পক্ষেত্রে কাজ খুঁজে নেয়, আবার অনেকে 1900 দশকের পরে উদিত শিক্ষার সুযোগ কাজে লাগায়। তবুও বিতাড়নের ট্রমা তাদের সম্প্রদায়ে এক অমোচনীয় ছাপ ফেলে যায়। ঘর হারানোর স্মৃতি, যাত্রাপথে সহ্য করা কষ্ট এবং শত্রুতাপূর্ণ পরিবেশে বেঁচে থাকার সংগ্রাম প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়েছে, যা বিতাড়িত জার্মানদের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। যদিও ইউরোপে স্থিতিশীলতা বজায় রাখার জন্য তখন এই বিতাড়নকে যৌক্তিক বলে উপস্থাপন করা হয়েছিল, বাস্তবে এটি লক্ষ লক্ষ মানুষের জন্য এক অভূতপূর্ব যন্ত্রণা বয়ে আনে। দশক জুড়ে সংগ্রহ করা দলিল ও সাক্ষ্য প্রমাণ দেখায় কিভাবে সম্মেলনের বৈঠককে গৃহীত রাজনৈতিক সিদ্ধান্তগুলি ব্যক্তিগত জীবনে চরম ধ্বংস নিয়ে এসেছিল। ইউরোপীয় ইতিহাসের এই অধ্যায়, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যান্য দিকের তুলনায় কম আলোচিত, আজও যুদ্ধের রেখে যাওয়া গভীর ক্ষতের একটি স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। প্রতিশোধের উন্মেষ, কোয়েনিগসবের্গ, ব্রেসলাউ এবং অন্যান্য শহরে গণহত্যা। তৃতীয় রাইখের পতন 1935 সালে পূর্ব ইউরোপে এক প্রতিশোধের ঢেউ সৃষ্টি করে, যা মূলত জার্মান বেসামরিক জনগণের বিরুদ্ধে পরিচালিত হয়। কোয়েনিগসবের্গ, ব্রেসলাউ এবং অন্যান্য নাৎসি অধীনে থাকা শহরগুলোতে রেড আর্মির সৈন্যরা স্থানীয় মিলিশিয়াদের সহায়তায় প্রতিশোধমূলক কাজ চালায়, যা যুদ্ধের শেষ অধ্যায়ের অন্যতম অন্ধকার অংশ হিসেবে বিবেচিত হয়। এই গণহত্যাগুলোতে ছিল নির্বিচার সহিংসতা, তাৎক্ষণিক মৃত্যুদণ্ড ও নির্যাতন, যা আক্রান্ত সম্প্রদায়গুলোতে গভীর ক্ষত রেখে যায়। পূর্ব প্রুশিয়ার সাংস্কৃতিক রত্ন কোয়েনিগসবের্গ যুদ্ধের শেষ দিনগুলোতে এক নিষ্ঠুর রূপান্তরের সাক্ষী হয়। রেড আর্মির দ্বারা কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকার পর শহরটি অবশেষে 1935 সালের এপ্রিল মাসে পতিত হয়। সোভিয়েত সৈন্যরা প্রবেশ করে এক ক্লান্ত, অনাহারী ও হতাশ বেসামরিক জনগণকে পায়। কিন্তু যারা নিজেদের ভূখণ্ডে নাৎসি নৃশংসতা সহ্য করেছিল, তাদের কাছে দয়া প্রকাশের কোনো জায়গা ছিল না। 1992 সালে প্রকাশিত সোভিয়েত আর্কাইভে বিস্তারিতভাবে বলা হয় কিভাবে বহু পুরুষকে, প্রায়শই কোনো প্রমাণ ছাড়াই, নাৎসি শাসনের সহযোগী হিসেবে অভিযুক্ত করে গণহারে হত্যা করা হয়। কোয়েনিগসবের্গের এক জীবিত প্রত্যক্ষদর্শী হেলগা এল 50-এর দশকে এক সাক্ষাৎকারে এই প্রতিশোধের দৃশ্য স্মরণ করে বলেন, পুরুষদের তাদের বাড়ি থেকে টেনে বের করে রাস্তায় সারিবদ্ধ করা হতো। আমরা জানালা দিয়ে গুলির শব্দ শুনতাম, কিন্তু কিছু করতে পারতাম না। এটা ছিল না কোনো বিচার, এটা ছিল নির্মূলকরণ। এই ভয়াবহতা কেবল মৃত্যুদণ্ডেই সীমাবদ্ধ ছিল না। সোভিয়েত সৈন্যদের দ্বারা সংঘটিত গণধর্ষণ ছিল এক সন্ত্রাসের কৌশল, যা সব বয়সের নারীদেরকে আক্রান্ত করে। কোয়েনিগসবের্গে ধারণা করা হয় যে শহরটি দখলের পরপরই হাজার হাজার নারী যৌন সহিংসতার শিকার হন।
এনকেভিডির একটি দলিল থেকে জানা যায়, এসব কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ থাকলেও অনেক সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা সেগুলো উপেক্ষা করতেন যুদ্ধের এক অবশ্যম্ভাবী ফলাফল হিসেবে। এই সহিংসতার শারীরিক ও মানসিক পরিণতি ছিল স্থায়ী, অনেক নারী তা কখনো প্রকাশ্যে বলতে পারেননি। সিলেসিয়ার আরেক গুরুত্বপূর্ণ শহর ব্রেসলাওয়ের পরিণতিও ছিল অনুরূপ। কয়েক মাস ধরে শহরটি ছিল তীব্র সংঘর্ষের কেন্দ্রস্থল, যখন জার্মান বাহিনী সোভিয়েত অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টা করছিল। 1935 সালের মে মাসে শহরটি পতিত হওয়ার পর বেসামরিকদের বিরুদ্ধে প্রতিশোধমূলক কার্যক্রম অবিলম্বে শুরু হয়। 70-এর দশকে পাওয়া পুলিশ আর্কাইভে দেখা যায় কিভাবে সোভিয়েত বাহিনী পদ্ধতিগতভাবে শহর লুটপাট করে, সম্পত্তি ধ্বংস করে এবং নাৎসি পার্টির সদস্য সন্দেহে সাধারণ মানুষকে হত্যা করে। সবচেয়ে মর্মান্তিক বিবরণগুলোর একটি হলো একটি পরিবার, যারা একটি গির্জায় আশ্রয় নিয়েছিল, তাদের টেনে বাইরে এনে জনসমক্ষে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার একজন পুলিশ প্রত্যক্ষদর্শী বছর পরে বলেন, সৈন্যদের মধ্যে এক ধরনের নিয়ন্ত্রণহীন রাগ ছিল। তারা দোষী ও নির্দোষ আলাদা করত না। তাদের কাছে সব জার্মানি ছিল দায়ী। কোয়েনিক্সবের্গ এবং ব্রেসলাউ উভয় ক্ষেত্রেই এই প্রতিশোধ কেবল সোভিয়েত বাহিনীর মাধ্যমে সীমাবদ্ধ ছিল না। স্থানীয় মিলিশিয়ারা, যাদের অনেকেই নাৎসি দখলের সময় নির্যাতনের শিকার হয়েছিল, এই সহিংসতায় যোগ দেয়া। এই মিলিশিয়ারা ছুরি, পিস্তল এবং যেসব হাতের কাছে পায় সেই সব অস্ত্র নিয়ে জনসমক্ষে লিঞ্চ ও লুটপাটে অংশ নেয়। কোয়েনিক্সবের্গে 1935 সালে আবিষ্কৃত একটি আর্কাইভে বলা হয় কিভাবে একটি মিলিশিয়া দল এক জার্মান ব্যবসায়ীকে জীবন্ত পুড়িয়ে মারে, কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে নাৎসি শাসনের সময় প্রতিবেশীদের ধরিয়ে দিয়েছিল। পূর্ব প্রুশিয়ার নিমার্সডর্ফের মতো অন্যান্য এলাকাগুলোতে এই গণহত্যাগুলোর মাত্রা আরও ভয়াবহ রূপ ধারণ করে। 1944 সালের অক্টোবর মাসে নিমার্সডর্ফ ছিল রেড আর্মির দখলে যাওয়া প্রথম জার্মান গ্রামগুলোর একটি, এবং সেখানে সংঘটিত নৃশংসতা এক অগ্রসরমান সন্ত্রাসের প্রতীক হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও জার্মান সৈন্যদের তোলা ছবিগুলোতে দেখা যায় যে সেখানে শিশু ও বৃদ্ধসহ বহু বেসামরিক নাগরিককে তাৎক্ষণিকভাবে হত্যা করা হয়। যদিও এসব গণহত্যার সঠিক প্রেক্ষাপট নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিতর্ক রয়েছে, তবে প্রমাণগুলো সহিংসতার ব্যাপকতা ও উদ্দেশ্যপ্রণোদিততার ইঙ্গিত দেয়া। এই গণহত্যাগুলোর মানসিক প্রভাব ছিল জীবিতদের জন্য ধ্বংসাত্মক। অনেকেই অমানবিক ট্রমার মুখোমুখি হয়ে চুপ থাকাকেই বেছে নেয়, আবার কেউ কেউ ধ্বংসস্তূপে নিজেদের জীবন গুছিয়ে নিতে চেষ্টা করে। 1948 সালের একটি মনোবৈজ্ঞানিক প্রতিবেদন বলছে, কোয়েনিক্সবের্গে গণধর্ষণের শিকার নারীরা চরম হতাশা ও উদ্বেগের সমস্যা নিয়ে ভুগছিলেন, আর যারা শিশু অবস্থায় মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করেছিল তাদের মধ্যে দেখা গিয়েছিল তীব্র মানসিক আঘাতের লক্ষণ। এই ঘটনার ব্যাপকতা সত্ত্বেও আনুষ্ঠানিক দলিলপত্র ছিল সীমিত। মিত্রশক্তিগুলো যুদ্ধপরবর্তী স্থিতিশীলতা বজায় রাখতে উদ্বিগ্ন ছিল, তাই গণহত্যা ও নির্যাতনের সংবাদগুলোকে হ্রাস করে উপস্থাপন করত। তবে পরবর্তী বছরগুলোতে জীবিতদের সাক্ষ্য ও প্রকাশিত আর্কাইভগুলো প্রতিশোধমূলক সহিংসতার ব্যাপকতা প্রকাশ করতে শুরু করে। 1987 সালে আবিষ্কৃত একটি জার্মান দলিলে দেখা যায় পূর্ব প্রুশিয়ায় প্রতিশোধ চলাকালীন হারিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের 10,000-এরও বেশি নামের একটি তালিকা ছিল, যাদের অধিকাংশ আর কখনো খুঁজে পাওয়া যায়নি। এই গণহত্যাগুলোর উত্তরাধিকার এক ভয়ঙ্কর স্মৃতিচিহ্ন, যা মনে করিয়ে দেয় যে যুদ্ধের অবসান সবার জন্য শান্তি বয়ে আনেনি। কোয়েনিক্সবের্গ, ব্রেসলাউ এবং পূর্বাঞ্চলের অন্যান্য শহরের জার্মানদের জন্য পরাজয় মানে ছিল নতুন করে যন্ত্রণা শুরু, যা পরবর্তী প্রজন্মগুলোকে পর্যন্ত দাগিয়ে রেখেছে। সমষ্টিগত শাস্তি, জার্মান দায়িত্ববোধের নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানদের উপর প্রযোগকৃত সমষ্টিগত শাস্তির নীতি ভিত্তি করে নির্মিত হয়েছিল এই ধারণার উপর যে গোটা জনগোষ্ঠী, কমবেশি, নাৎসি শাসনের অধীনে সংঘটিত নৃশংসতার জন্য দায়ী। এই দৃষ্টিভঙ্গি কেবল মিত্রশক্তির দ্বারা প্রচারিত ছিল না, বরং সেই সব জাতিরাও ব্যাপকভাবে গ্রহণ করেছিল যারা জার্মান দখলের সময় ভুক্তভোগী ছিল। গণবিতাড়ন থেকে শুরু করে বাধ্যতামূলক শ্রম এবং সরাসরি প্রতিশোধমূলক কার্যক্রম, এই নীতি যুদ্ধপরবর্তী নীতিমালাকে আকার দেয় এবং লক্ষ লক্ষ মানুষের জীবনে যন্ত্রণা রেখে যায়। 1935 সালের জুলাই মাসে পটসডাম সম্মেলনে অর্জিত চুক্তিগুলোর মধ্যে মিত্রশক্তিগণ আলোচনা করেন কিভাবে জার্মানির পতনের পর পরিস্থিতি সামলানো হবে। ভৌগোলিক বিভাজন ও নিরস্ত্রীকরণের পাশাপাশি জার্মান দায়িত্ববোধের বিষয়টিও আলোচনায় আসে। সম্মেলনের পর প্রকাশিত এক সরকারি দলিলে বলা হয় যে জার্মানদের যুদ্ধাপরাধ এবং নাৎসি দখলের সময় সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহি করতে হবে। যদিও শুরুতে এই নীতি কেবল শাসক গোষ্ঠীর জন্য প্রযোজ্য ছিল, তা দ্রুত সম্প্রসারিত হয়ে গোটা জার্মান জনগণের উপর, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ও পোল্যান্ডের দখলকৃত এলাকায় বসবাসকারীদের উপর প্রয়োগ করা হয়।
পূর্বাঞ্চলীয় ভূখণ্ডে এই সমষ্টিগত দায়িত্বের নীতি বিশেষভাবে কঠোরভাবে প্রয়োগ করা হয়। পূর্ব প্রুশিয়া, সিলেসিয়া এবং সুদেতেন অঞ্চল থেকে জাতিগত জার্মানদের ব্যাপক বিতাড়নকে কেবল নিরাপত্তার জন্য নয়, বরং তৃতীয় রাইখের অপরাধের জন্য এক ধরনের শাস্তি হিসেবেও দেখা হয়েছিল। 1991 সালে প্রকাশিত পুলিশ আর্কাইভ থেকে জানা যায় স্থানীয় কর্তৃপক্ষ এই বিতাড়নকে তাদের ভূখণ্ড থেকে জার্মান প্রভাব কুপরিষ্কার করার একটি পন্থা হিসেবে বিবেচনা করত এবং নিশ্চিত করতে চেয়েছিল যে ভবিষ্যতে সেগুলো আর আগ্রাসনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত না হয়। অনেক ক্ষেত্রেই এই যুক্তি নির্বিচার সহিংসতা রূপে প্রকাশ পায়, যা বেসামরিক জার্মানদের বিরুদ্ধে পরিচালিত হয়। 1935 সালের সেপ্টেম্বর মাসের এনকেভিডিএর একটি প্রতিবেদনে বলা হয় কিভাবে সোভিয়েত বাহিনী সিলেসিয়ার গ্রামগুলোতে প্রবেশ করে জাতীয়তাভিত্তিক গণগ্রেপ্তার ও নির্বাসন চালায়। পুরুষদের বাধ্যতামূলক শ্রমে পাঠানো হতো, আর নারী ও শিশুদের পূর্ব সতর্কতা ছাড়াই ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হতো। এই বাস্তুচ্যুতি আবহাওয়া বা শারীরিক অবস্থার তোয়াক্কা না করে বাস্তবায়ন করা হতো, যার ফলে হাজার হাজার মানুষ অনাহার, ঠান্ডা ও রোগে মারা যায়। সমষ্টিগত দায়িত্বের ধারণা যুদ্ধ পরবর্তী সময়ে লক্ষ লক্ষ জার্মানদের উপর চাপিয়ে দেওয়া বাধ্যতামূলক শ্রমের ন্যায্য ব্যবহৃত হয়। সোভিয়েত ইউনিয়নে হাজার হাজার বেসামরিক জার্মানকে গুলাগ এবং দূরবর্তী শ্রম শিবিরে পাঠানো হয়। এদের মধ্যে অনেকেই নাৎসি শাসনের সঙ্গে কোনো প্রত্যক্ষ যোগসূত্র ছিল না, তবুও তাদের কঠিন পরিবেশে কঠোর পরিশ্রমে বাধ্য করা হয়। 1994 সালে প্রকাশিত সোভিয়েত দলিলে বলা হয় কিভাবে কোয়েনিগসবের্গ থেকে সম্পূর্ণ পুরুষ ও নারী দলকে সাইবেরিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল রাস্তা নির্মাণ এবং কয়লাখনিতে কাজ করার জন্য। এসব শিবিরে মৃত্যুহার ছিল আশঙ্কাজনক। কিছু রিপোর্টে বলা হয় যে প্রথম 2 বছরে বন্দীদের 30% বেশি মারা যায়। এই নীতির প্রভাব বিশেষভাবে দেখা যায় রাইখের সীমানার বাইরে বসবাসকারী জাতিগত জার্মান সম্প্রদায়গুলোর মধ্যে। যেমন সুদেতেন অঞ্চলে যুদ্ধ শেষে 2 মিলিয়নের বেশি জার্মান তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়। পটসডাম চুক্তির সমর্থনে চেকোস্লোভাক কর্তৃপক্ষ এই বিতাড়ন পরিকল্পিতভাবে সম্পাদন করে। কিছু ক্ষেত্রে মানুষকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এলাকা ছাড়তে বলা হয়েছিল, তারা তাদের সমস্ত সম্পদ পিছনে রেখে যায়। 50-এর দশকের একটি সাক্ষ্যে বলা হয়েছে কিভাবে এক সুদেতেন পরিবার মৃত্যুর হুমকিতে পড়ে ঘর ছাড়ে, আমাদের 1 ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। সৈন্যরা আমাদের গ্রামের প্রান্তে নিয়ে যায় এবং বলে, আর কখনো ফিরে আসবে না। আমরা সবকিছু রেখে যাই, এমনকি দাদাদের ছবিগুলো, যেন আমরা কখনো ছিলামই না। পোল্যান্ডে সমষ্টিগত দায়িত্ববোধের বয়ান ব্যবহার করা হয় জার্মান সম্পত্তি দখলের ন্যায্যতা দেখাতে। 1935 সালের একটি সরকারি ডিক্রির মাধ্যমে এমন যে কেউ, যাকে জার্মান হিসেবে চিহ্নিত করা হয়, তার জমি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা বৈধ হয়ে যায়, তা সে নাৎসি শাসনের সঙ্গে যুক্ত থাকুক বা না থাকুক। এই সম্পত্তিগুলো যুদ্ধবিধ্বস্ত পোলিশদের মধ্যে বিতরণ করা হয়, যার ফলে স্থানীয় সম্প্রদায় ও বেঁচে থাকা জার্মানদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। জার্মান যুদ্ধবন্দীদের সঙ্গে আচরণেও এই সমষ্টিগত শাস্তির নীতি প্রতিফলিত হয়। যদিও আন্তর্জাতিক চুক্তিগুলো যুদ্ধবন্দীদের নির্দিষ্ট কিছু অধিকার নিশ্চিত করে, বাস্তবে বহু ক্ষেত্রেই সেসব উপেক্ষা করা হয়। সোভিয়েত শিবিরে বন্দীরা ছিল কঠোর জিজ্ঞাসাবাদ ও বাধ্যতামূলক শ্রমের শিকার, যাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণ ছিল সীমিত। এনকেভিডির এক রিপোর্টে বলা হয়, কিছু শিবিরে বন্দীদের উদাহরণ কি হিসেবে ব্যবহার করা হতো, যাতে অন্যদের শাস্তি দেওয়া যায়, এমনকি সামান্য ভুলের জন্যও শারীরিক নির্যাতন হতো। এই নীতিমালার আদর্শিক ভিত্তি ছিল নাৎসি নৃশংসতার কারণে সৃষ্ট গভীর মানসিক ক্ষত। যেসব জাতি জার্মান দখলের অধীনে ভুগেছিল, তারা এই প্রতিশোধমূলক কাজকে ঐতিহাসিক বিচার হিসেবে দেখেছিল। কিন্তু যেসব জার্মান বেসামরিক নাগরিক এই নীতির শিকার হন, তাদের জন্য এর প্রভাব ছিল চরম বিধ্বংসী। 1946 সালের আন্তর্জাতিক রেড ক্রসের এক প্রতিবেদনে বলা হয়, শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত জার্মানরা চরম অবস্থা মোকাবিলা করছিল, অপুষ্টি ও রোগের হার ছিল খুব বেশি। এই দুর্দশা সত্ত্বেও অনেক দেশের সরকারি বয়ান এই কার্যক্রমকে যুদ্ধপরবর্তী স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় বলে উপস্থাপন করত। মিত্রশক্তির নেতারা আন্তর্জাতিক সমালোচনার ভয়ে নির্যাতনের ঘটনা কমিয়ে দেখাতেন এবং পুনর্গঠনের সাফল্যের উপর জোর দিতেন। তবে পরবর্তী সময়ে প্রকাশিত দলিল ও ভুক্তভোগীদের সাক্ষ্য এই নীতির প্রকৃত মাত্রা উন্মোচন করতে শুরু করে, যা সরকারি বয়ানের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করে। সমষ্টিগত শাস্তির এই নীতি রেখে যায় এক জটিল উত্তরাধিকার। যদিও তৃতীয় রাইখের অপরাধের প্রতিশোধ হিসেবে একে দেখা হতো, এটি লক্ষ লক্ষ নিরপরাধ মানুষের ভয়াবহ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। যারা সেই সময় বেঁচে ছিলেন, তাদের শারীরিক ও মানসিক ক্ষত ছিল গভীর, আর এই অভিজ্ঞতার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, যাতে এই ইতিহাস কখনো বিস্মৃত না হয়। গুলাগের ছায়া, বাধ্যতামূলক শ্রম শিবিরে জার্মানরা
1935 সালে জার্মান আত্মসমর্পণের পর সোভিয়েত ইউনিয়ন এক যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের দায়িত্বে পড়ে। এই লক্ষ্যে তারা একটি শ্রমশক্তির উৎসের দিকে ফিরে তাকায়, যা ছিল তাদের কাছে একযোগে সম্পদ ও শাস্তির প্রতীক: বন্দী জার্মান বেসামরিক নাগরিক এবং যুদ্ধবন্দীরা। হাজার হাজার পুরুষ, নারী এবং কিশোর কিশোরীকে গুলাগে পাঠানো হয়। সোভিয়েত বাধ্যতামূলক শ্রম শিবিরগুলোর বিস্তৃত এক নেটওয়ার্ক, যেখানে অমানবিক পরিবেশ ও শোষণ তাদের নতুন বাস্তবতা হয়ে দাঁড়ায়। এই বন্দীদের পরিবহন শুরু হয় জার্মান আত্মসমর্পণের পরপরই। 1991 সালে প্রকাশিত এনকেভিডির দলিল অনুযায়ী হাজার হাজার বেসামরিক নাগরিককে রেড আর্মির দখলকৃত অঞ্চলে গ্রেপ্তার করা হয় এবং কি সম্ভাব্য সহযোগী অথবা পুনর্বিন্যস্ত শ্রমিক হিসেবে চিহ্নিত করা হয়। এদের অনেকেরই নাৎসি শাসনের সঙ্গে কোনো সংযোগ ছিল না, কিন্তু তাদের জাতীয়তা এবং শ্রমশক্তি হিসেবে কার্যকারিতা তাদের টার্গেটে পরিণত করে। কোয়েনিক্সবের্গ, সিলেসিয়া এবং পূর্ব প্রুশিয়া থেকে তাদের গবাদি পশুবাহী ট্রেনের বগিতে তুলে নিয়ে যাওয়া হয় সাইবেরিয়া, ককেশাস এবং মধ্য এশিয়ার দূরবর্তী অঞ্চলে। এসব যাত্রা সপ্তাহ জুড়ে স্থায়ী হতে পারত, এবং বগিগুলোতে ছিল না কোনো বায়ু চলাচল, গরমের ব্যবস্থা বা প্রাথমিক প্রয়োজনীয়তা। কোয়েনিক্সবের্গে বন্দী হওয়া এক জার্মান বন্দির বিবরণে এসব পরিবহনের অবস্থা তুলে ধরা হয়েছে: আমাদের গরুর মতো ট্রেনের বগিতে গাদাগাদি করে তোলা হয়। নড়াচড়া করারও জায়গা ছিল না, এবং বাতাস শ্বাস নেওয়ার অযোগ্য হয়ে উঠত। আমাদের অধিকাংশেরই কোনো ধারণা ছিল না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, শুধু জানতাম এই যাত্রার যেন কোনো শেষ নেই। গুলাগে পৌঁছে বন্দীদের একটি কঠোর নথিভুক্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো। তাদের জিনিসপত্র কেড়ে নেওয়া হতো, একটি নম্বর বরাদ্দ করা হতো এবং এমন পোশাক দেওয়া হতো যা আবহাওয়ার চরম অবস্থার জন্য সম্পূর্ণ অপ্রতুল। যেসব ব্যারাকে তারা থাকত সেগুলো ছিল কাঠের তৈরি, নিরোধকবিহীন, যা শূন্যের নিচের তাপমাত্রার বিরুদ্ধে কোনো সুরক্ষা দিত না। শীতকালে প্রবল ঠান্ডার সঙ্গে অনাহার এবং যথাযথ পোশাকের অভাব একত্রে রোগের কারণ হতো, যা প্রায়শই মৃত্যুবরণে পরিণত হতো। দৈনিক কাজ ছিল ক্লান্তিকর এবং শুধুমাত্র উৎপাদন সর্বোচ্চ করতেই নকশা করা হতো। বন্দীদের সুস্থতা ছিল গৌণ। সাইবেরিয়ার গুলাগগুলোতে অনেক জার্মান কাজ করত কয়লা খনি ও ধাতু উত্তোলনের কাজে, বিপজ্জনক পরিবেশে সুড়ঙ্গ খনন করত কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই। অন্যদের পাঠানো হতো ঘন জঙ্গলে গাছ কাটতে, যেখানে 14 ঘণ্টার শ্রম করতে হতো আদিম যন্ত্রপাতি নিয়ে। 1947 সালের একটি এনকেভিডি রিপোর্ট অনুযায়ী কেবল একটি শিবিরেই কাজ সংক্রান্ত দুর্ঘটনায় কমপক্ষে 500 মৃত্যু নথিভুক্ত হয়। ক্ষুধা ছিল বন্দীদের দৈনন্দিন জীবনের একটি চিরস্থায়ী উপাদান। খাবারের বরাদ্দ ছিল কালো রুটি, পাতলা স্যুপ এবং মাঝে মাঝে শুকনো মাছ। এই খাবার কঠিন শারীরিক শ্রমরত পুরুষ ও নারীদের পুষ্টি চাহিদা পূরণে সম্পূর্ণ অপ্রতুল ছিল, ফলে ব্যাপক অপুষ্টি দেখা দিত। একটি সোভিয়েত আর্কাইভে বলা হয়েছে, যারা প্রতিদিনের শ্রম কোটা পূরণে ব্যর্থ হতো, তাদের রেশন আরও কমিয়ে দেওয়া হতো, যার ফলে এক মৃত্যুফাত তৈরি হতো দুর্বলতা ও শাস্তির মধ্যে। কিছু শিবিরে জার্মান বন্দীরা রয়ে যায় শ্রমশক্তির নতুন রূপে শোষণের পরীক্ষামূলক শিকার হিসেবে। 1988 সালের একটি রিপোর্টে বলা হয়, নির্দিষ্ট কিছু গুলাগে জোরপূর্বক শ্রমিকদের শারীরিক সহ্যক্ষমতার সীমা নির্ধারণের জন্য পরীক্ষা চালানো হয়। এসব পরীক্ষার মধ্যে ছিল ধীরে ধীরে শ্রম কোটার পরিমাণ বাড়ানো এবং রেশন কমানো, যার ফলে মৃত্যুহার অস্বাভাবিক হারে বেড়ে যায়। চরম অবস্থার মধ্যেও কিছু বন্দী তাদের বুদ্ধি ও পারস্পরিক সহায়তার মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করে। গোপন নেটওয়ার্ক গঠিত হয় শিবিরগুলোর ভেতরে, যেখানে বন্দীরা খাবার, টিকে থাকার কৌশল এবং এমনকি ওষুধ পর্যন্ত ভাগাভাগি করত। কাজাখস্তানের একটি গুলাগে জার্মান বন্দীদের একটি দল অভ্যন্তরীণ বিনিময় ব্যবস্থা চালু করে, যেখানে তারা খাবার বা গরম পোশাক পেতে ব্যক্তিগত ছোটখাটো জিনিসপত্র বিনিময় করত মুদ্রার বিকল্প হিসেবে। গুলাগে নজরদারি ছিল কঠোর, এবং পালানোর চেষ্টা করা হলে তার শাস্তি হতো ভয়াবহ। সাইবেরিয়ার একটি শিবিরের রিপোর্টে বলা হয়েছে, 1946 সালে 6 জন জার্মান বন্দীর একটি দল শীতকালীন বন পেরিয়ে পালানোর চেষ্টা করে। তারা শিবির থেকে কয়েক কিলোমিটারের মধ্যে ধরা পড়ে এবং জনসমক্ষে গুলি করে হত্যা করা হয়। এটা ছিল অন্যদের জন্য এক সতর্কবার্তা। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, তাদের আমাদের সামনে দাঁড় করিয়ে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই গুলি করা হয়। তারা চেয়েছিল আমরা বুঝে যাই, এখান থেকে পালানোর কোনো পথ নেই। বাধ্যতামূলক শ্রম ছাড়াও বন্দীদের নিয়মিত জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতো। সোভিয়েত কর্তৃপক্ষ খুঁজছিল নাৎসি কার্যক্রম, যুদ্ধাপরাধ এবং সম্ভাব্য ষড়যন্ত্র সম্পর্কে তথ্য। এসব জিজ্ঞাসাবাদ প্রায়শই নির্যাতনের মাধ্যমে করা হতো, যেমন ঘুম থেকে বঞ্চিত রাখা, মারধর এবং ঠান্ডায় উন্মুক্ত অবস্থায় রাখা। জার্মান ইতিহাসবিদদের সংগ্রহ করা এক সাক্ষ্যে এক বন্দী বলেন কিভাবে তাকে ঘণ্টার পর ঘণ্টা বরফের উপর খালি পায়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছিল জিজ্ঞাসাবাদের সময়।
1953 সালে স্তালিনের মৃত্যু পর গুলাগের পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে থাকে। নিকিতা ক্রুশ্চেভের নেতৃত্বে বাস্তবায়িত ডেস্টালিনাইজেশনের নীতির ফলে অনেক বন্দীর, বিশেষ করে জার্মানদের, ধাপে ধাপে মুক্তি মেলে। তবে তখন পর্যন্ত হাজার হাজার মানুষ মারা গেছে, এবং যারা বেঁচে ফিরেছে তারা শারীরিক ও মানসিকভাবে চিরতরে ক্ষতবিক্ষত। গুলাগে জার্মান বন্দীদের দলিল ও সাক্ষ্যগুলো এক ভয়ঙ্কর বর্ণনা তুলে ধরে, কিভাবে সোভিয়েত নীতিমালাগুলো বাধ্যতামূলক শ্রমকে একযোগে শাস্তি ও পুনর্গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। যারা এই অভিজ্ঞতা থেকে ফিরে এসেছেন, তাদের জন্য শিবিরে কাটানো বছরগুলো হয়ে উঠেছে যুদ্ধপরবর্তী নিষ্ঠুরতার প্রতীক এবং সেই জটিল নৈতিক বাস্তবতার স্মারক, যেখানে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সংঘর্ষের পর বিশ্ব ন্যায়বিচার খুঁজে পেতে চাইছিল। হারানো ভূখণ্ড, পূর্ব ইউরোপের রূপান্তর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান পূর্ব ইউরোপের মানচিত্রে এক গভীর রূপান্তর নিয়ে আসে। জাতিগত জার্মানদের গণবিতাড়ন, জনসংখ্যার জোরপূর্বক পুনর্বাসন এবং ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে সীমান্তগুলো নতুন করে আঁকা হয়, যার ফলে বহু অঞ্চলে শতাব্দীর পুরনো জার্মান সাংস্কৃতিক ও মানবিক ঐতিহ্য মুছে যায়। এই প্রক্রিয়াকে যদিও ভবিষ্যতের শান্তি নিশ্চিত করার এক ব্যবস্থা হিসেবে উপস্থাপন করা হয়েছিল, তবে এর মানবিক ও সাংস্কৃতিক মূল্য ছিল অপরিমেয়। 1935 সালের পটসডাম সম্মেলনে গৃহীত চুক্তিগুলোতে মিত্রশক্তিগণ সিদ্ধান্ত নিয়ে জার্মানির বৃহৎ ভূখণ্ড পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়নের হাতে হস্তান্তর করা হবে। পূর্ব প্রুশিয়া, পোমেরানিয়া ও সিলেসিয়া এই দুটি দেশের মধ্যে ভাগ করা হয়, এবং সুদেতেন অঞ্চল যুক্ত হয় চেকোস্লোভাকিয়ার সঙ্গে। এই নতুন ভূখণ্ড বিন্যাস নিশ্চিত করতে এসব অঞ্চলে বসবাসকারী জার্মান জনগোষ্ঠীকে পরিকল্পিতভাবে বিতাড়ন করা হয়। 1946 সালের একটি পোলিশ সরকারি প্রতিবেদনে এই কর্মপন্থাকে কি জার্মান হুমকি যেন আর কখনো না ফিরে আসে কি এই যুক্তিতে ন্যায়সঙ্গত বলে ঘোষণা করা হয়। পূর্ব প্রুশিয়া, একটি অঞ্চল যা শতাব্দীর পর শতাব্দী ধরে ছিল জার্মান সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র, সেখানে এই রূপান্তর ঘটে দ্রুত ও সম্পূর্ণরূপে। এর মনোরম প্রকৃতি ও সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত এই অঞ্চলটি পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভাগ হয়ে যায়। প্রাচীন রাজধানী কোয়েনিগসবের্গের নাম পাল্টে রাখা হয় কালিনিনগ্রাদ এবং সেটিকে পুরোপুরি সোভিয়েত আদলে রূপান্তরিত করা হয়। 90 দশকে প্রকাশিত সোভিয়েত আর্কাইভে দেখা যায় যে প্রশাসন জার্মান অতীতের কোনো চিহ্ন মুছে ফেলতে পরিকল্পিত অভিযান চালা, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ধ্বংস থেকে শুরু করে বেঁচে থাকা অল্পসংখ্যক জার্মানদের পুনর্বাসনের নির্দেশনা পর্যন্ত। একটি দাপ্তরিক নথিতে এক সোভিয়েত কর্মকর্তা লিখেছিলেন, কালিনিনগ্রাদ হতে হবে নতুন শাসনের প্রতীক। এখানে ফ্যাসিবাদের ধ্বংসাবশেষের কোনো স্থান নেই। যেসব শহর একসময় জার্মান সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল, সেগুলো নতুন জাতীয় পরিচয়ের আশ্রয়ে রূপান্তরিত হয়। সিলেসিয়ায় ব্রেসলাউয়ের নাম পরিবর্তন করে রাখা হয় ভ্রোৎসোয়াফ এবং সেখানে পুনর্বাসিত করা হয় পূর্বাঞ্চল থেকে উৎখাত হওয়া পোলিশদের, যাদের নিজ ভূমি সোভিয়েত ইউনিয়নের দখলে চলে গিয়েছিল। এই ব্যাপক জনসংখ্যা বিনিময়ে নতুন একটি টানাপোড়েন তৈরি করে, কারণ নতুন আগতরা অজানা এক পরিবেশে নিজেকে মানিয়ে নিতে সংগ্রাম করছিল, আর জার্মানদের নিঃশেষিত চিহ্নগুলো তখনও দৃশ্যমান ছিল। 1947 সালের একটি পুলিশ রিপোর্টে বলা হয় কিভাবে রাস্তাঘাট, গির্জা এবং কবরস্থানগুলোর নাম পরিবর্তন বা ধ্বংস করা হয়েছিল অতীতের স্মৃতি মুছে ফেলতে। সুদেতেন অঞ্চলে জাতিগত জার্মানদের বিতাড়ন ছিল বিশেষভাবে পরিকল্পিত ও কার্যকর। এই পার্বত্য অঞ্চল, যা এক সময় ছিল 3 মিলিয়নের বেশি জার্মান মানুষের বাসস্থান, কয়েক বছরের মধ্যে সম্পূর্ণ জনশূন্য হয়ে পড়ে। তক্ত ব্যবসায়িক সম্পত্তিগুলো চেকোস্লোভাক রাষ্ট্র বাজেয়াপ্ত করে এবং নতুন বাসিন্দাদের মধ্যে বিতরণ করে। তবে অনেক বাড়িঘর, খামার ও কারখানা পরিত্যক্ত অবস্থায় ধ্বংস হতে থাকে কারণ নতুন মালিকরা রক্ষণাবেক্ষণে অনভিজ্ঞ ছিল। 50-এর দশকে এক চেকোস্লোভাক ইতিহাসবিদের সংগ্রহ করা এক সাক্ষ্যে উঠে আসে এক সদ্য আগত পোলিশ পরিবার কিভাবে সুদেতেন অঞ্চলের অচেনা পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছিল। এখানে সবকিছু যেন আগের বাসিন্দাদের চিহ্ন বহন করছিল। মনে হতো জার্মানরা এখনও আছে, যদিও তারা চলে গেছে। পূর্ব ইউরোপে জার্মান সম্প্রদায়ের সাংস্কৃতিক অবলুপ্তি ছিল এই রূপান্তরের অন্যতম মর্মান্তিক দিক। শতাব্দীর পর শতাব্দী ধরে এই জনগোষ্ঠী স্থাপত্য, সঙ্গীত, সাহিত্য এবং স্থানীয় ঐতিহ্যে অসামান্য অবদান রেখেছিল। তাদের বিতাড়নের ফলে হারিয়ে যায় একটি উত্তরাধিকার, যা ইউরোপীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ ছিল। উদাহরণস্বরূপ, কোয়েনিগসবের্গের বিখ্যাত ক্যাথেড্রাল, যা শতাব্দীর যুদ্ধ ও রাজনৈতিক পরিবর্তন টিকে গিয়েছিল, তা এক দশক ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর। অবশেষে এটি 1980 দশকে পুনরুদ্ধার করা হয়, তবে জার্মান প্রতীক হিসেবে নয়, বরং এক সোভিয়েত স্মৃতিস্তম্ভ হিসেবে। ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিবর্তনের পাশাপাশি এই রূপান্তরের মানবিক প্রভাব ছিল বিপুল।
বিতাড়িত জার্মানরা কেবল নিজেদের ঘর হারায়নি, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে যেসব ভূমিতে বসবাস করেছিল সেখান থেকে ছিন্ন হওয়ার মানসিক আঘাতও বহন করেছে। অনেকেই জোরপূর্বক স্থানান্তরের সময় মারা যায়, অন্যরা বছরের পর বছর পশ্চিম জার্মানির শরণার্থী শিবিরে কাটায়, যেখানে তাদের সম্মুখীন হতে হয় বৈষম্য ও দারিদ্র্যের। 1948 সালের আন্তর্জাতিক রেড ক্রসের একটি রিপোর্টে বলা হয়েছে কিভাবে এই শিবিরে হাজার হাজার জার্মান শিশু অপুষ্টি ও রোগে ভুগছিল, আর তাদের বাবা মায়েরা জীবিকা খুঁজে পাওয়ার জন্য এবং জীবন পুনর্গঠনের জন্য সংগ্রাম করছিল। এই বিতাড়নের প্রভাব কেবল জার্মানদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যেসব দেশ এই ভূখণ্ড পেয়েছিল তারাও বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। পোল্যান্ডে, পূর্ব প্রুশিয়া ও সিলেসিয়ার পুনর্বাসন ছিল বিশৃঙ্খলাপূর্ণ, কারণ নতুন বাসিন্দাদের কৃষি ও স্থানীয় শিল্প সম্পর্কে ছিল না পর্যাপ্ত জ্ঞান। পুলিশ আর্কাইভে উল্লেখ আছে কিভাবে বহু গ্রাম অবশেষে পরিত্যক্ত হয়ে পড়ে নতুন বাসিন্দারা মানিয়ে নিতে ব্যর্থ হওয়ায়। চেকোস্লোভাকিয়ায় জাতিগত জার্মানদের অবলুপ্তি অর্থনৈতিক ও সামাজিক শূন্যতা সৃষ্টি করে, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে। জার্মান অতীতকে মুছে ফেলার চেষ্টা সত্ত্বেও পূর্ব ইউরোপের বহু স্থানে সেই ইতিহাসের চিহ্ন এখনও দৃশ্যমান। কালিনিনগ্রাদে প্রুশিয়ান দুর্গের ধ্বংসাবশেষ ও বিস্তৃত কবরস্থানগুলো আজও নির্বে সাক্ষ্য বহন করে এককালের জার্মান উপস্থিতির। ব্রোৎসওয়াফে গথিক শৈলীর গির্জা ও ভবনগুলো এখনও ব্রেসলাওয়ের অতীত স্মরণ করিয়ে দেয়া। এমনকি সুদেতেন অঞ্চলেও পরিত্যক্ত জার্মান গ্রামগুলোর ধ্বংসাবশেষ আজও সেই সম্প্রদায়ের গল্প বলে, যারা কয়েক বছরের ব্যবধানে বিলীন হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপের এই রূপান্তর ছিল এক জটিল প্রক্রিয়া, যা আক্রান্ত মানুষ ও ভূখণ্ডে স্থায়ী প্রভাব ফেলে গেছে। স্মৃতি ও নীরবতা, জার্মান শিকারদের গোপন ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান শিকারদের ইতিহাস কয়েক দশক ধরে ছিল একটি অস্বস্তিকর এবং অনেকাংশে নীরব রাখা বিষয়। যেখানে নাৎসি শাসনের অপরাধসমূহ বৈশ্বিক সামষ্টিক স্মৃতিতে কেন্দ্রীয় স্থান দখল করেছিল, সেখানে কোটি কোটি জার্মান যারা স্থানচ্যুতি, প্রতিশোধ এবং নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের অভিজ্ঞতাগুলি বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছিল। বিদ্যমান বর্ণনাটি, যা নাৎসিবাদের দ্বারা প্রভাবিতদের প্রতি ন্যায়বিচারকে গুরুত্ব দেয়, সে প্রেক্ষাপটে এমন জার্মানদের কষ্টকে স্বীকৃতি দেওয়ার জন্য সামান্য স্থান ছিল, যারা সরাসরি নাৎসি অপরাধে অংশ নেননি। যুদ্ধের পর স্থানচ্যুত এবং প্রতিশোধের শিকারদের সাক্ষ্যকে গ্রহণ করা হয়েছিল উদাসীনতা বা প্রত্যাখ্যানের মাধ্যমে। পশ্চিম জার্মানিতে মনোযোগ ছিল পুনর্গঠন এবং নাৎসি অতীত থেকে দূরে থাকার দিকে, আর পূর্ব জার্মানিতে সোভিয়েত প্রভাবাধীন সরকারি বর্ণনাগুলি জার্মান কষ্টকে ক্ষুদ্র করে দেখিয়ে নাৎসি অপরাধসমূহের উপর আলোকপাত করেছিল, যা অন্য জাতির প্রতি সংঘটিত হয়েছিল। 1980 দশকে অবমুক্তকৃত নথিপত্রে প্রকাশ পায় যে আরডিএর কর্তৃপক্ষ জার্মান শিকারদের স্বীকৃতিকে সমাজতান্ত্রিক বর্ণনার জন্য হুমকি হিসেবে বিবেচনা করত, যা পূর্ব ইউরোপে লাল ফৌজের কর্মকাণ্ডকে ন্যায়সঙ্গত করত। এই আরোপিত নীরবতা কেবল রাজনৈতিক ছিল না, ছিল সামাজিকও। অনেক ক্ষেত্রেই বেঁচে যাওয়া ব্যক্তিরাই তাদের অভিজ্ঞতা নিয়ে নীরব থাকার পথ বেছে নিয়েছিলেন। যৌন সহিংসতার শিকার নারীদের জন্য এই কলঙ্ক ছিল অতিক্রম করা দুঃসাধ্য। 1990-এর দশকে করা একটি গবেষণায় দেখা যায়, বহু বেঁচে যাওয়া নারী কখনও তাদের কাহিনী পরিবারের সঙ্গেও ভাগ করেননি, প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে। এক নারী, মার্তা জি নামে পরিচিত, তার জীবনের শেষ দিকে বলেছিলেন, আমি নীরব থাকাই শ্রেয় মনে করেছি। আমি চাইনি আমার সন্তানরা আমাকে করুণা নিয়ে দেখুক বা আমার সঙ্গে যা ঘটেছিল তা নিয়ে লজ্জিত হোক। জার্মান পুনরেকত্রীকরণের পরবর্তী বছরে শুরু হয় ধীর গতির স্বীকৃতির প্রক্রিয়া। প্রামাণ্যচিত্র, বই এবং প্রদর্শনীগুলি প্রথমবারের মতো প্রকাশ্যে স্থানচ্যুত ও প্রতিশোধের শিকার জার্মানদের কষ্টকে আলোকপাত করে। তবে এই স্বীকৃতি কিছু মহলে সমালোচিত হয়, যারা যুক্তি দেন যে এই শিকারদের উপর মনোযোগ কেন্দ্রীভূত করলে নাৎসি অপরাধের গুরুত্ব হ্রাস পেতে পারে। পোল্যান্ডে সদ্য অবমুক্তকৃত নথি প্রকাশ করে যে এমনকি 2000 দশকের দশকেও সাইলেসিয়া ও পূর্ব প্রুশিয়াতে ব্যাপক স্থানচ্যুতি নিয়ে গবেষণার অনুমতিতে বাধা ছিল। এই প্রতিবন্ধকতা সত্ত্বেও জার্মান শিকারদের স্মৃতি ধীরে ধীরে সুসংগঠিত হতে শুরু করে। স্থানচ্যুত ও বেঁচে থাকা ব্যক্তিদের সংস্থাগুলি স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং একাডেমিক গবেষণাকে উৎসাহিত করতে সক্ষম হয়, যা তাদের সম্প্রদায়ের অভিজ্ঞতাগুলি নথিভুক্ত করে। কোয়েনিগসবের্গে, যা বর্তমানে কালিনিনগ্রাদ নামে পরিচিত, একটি ছোট স্মৃতিস্তম্ভ রয়েছে যা স্থানচ্যুতি এবং প্রতিশোধ চলাকালীন নিহত জার্মান বাসিন্দাদের স্মরণ করে। সুদেত অঞ্চলে পরিত্যক্ত চার্চ ও কবরস্থানের ধ্বংসাবশেষকে ঐতিহাসিক স্থান হিসেবে পুনঃস্থাপন করা হয়েছে, যা একটি বিলুপ্ত সম্প্রদায়ের স্মৃতি ধরে রাখে। এই শিকারদের ইতিহাস এখনও একটি বিতর্কিত বিষয়, তবে তাদের স্বীকৃতি সংঘাত পরবর্তী ঘটনাবলীর জটিলতা বুঝতে অপরিহার্য।
সরলিখিত বর্ণনার বাইরেও এই কাহিনীগুলি দেখায় কিভাবে যুদ্ধ এবং তার পরিণাম সকলকে, তাদের জাতীয়তা বা রাজনৈতিক আনুগত্য নির্বিশেষে, প্রভাবিত করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং প্রতিশোধ ইউরোপীয় ইতিহাসের একটি অন্ধকার এবং অপেক্ষাকৃত অজানা অধ্যায় উপস্থাপন করে। কোটি কোটি বেসামরিক নাগরিক, যাদের তৃতীয় রাইখের সঙ্গে একমাত্র সংযোগ ছিল তাদের জাতীয়তা, তারা স্থানচ্যুতি, নির্যাতন এবং তাদের বাড়িঘরের সম্পূর্ণ ক্ষতির শিকার হয়েছিলেন। এই ঘটনাগুলি, যদিও সেই সময়ে নিরাপত্তা ও ঐতিহাসিক প্রতিকারের ব্যবস্থা হিসেবে ন্যায়সঙ্গত বলে বিবেচিত হয়েছিল, তা একটি যন্ত্রণার ছাপ রেখে গেছে যা সম্পূর্ণ প্রজন্মকে চিহ্নিত করেছে। এই শিকারদের স্বীকৃতি একটি ধীর প্রক্রিয়া ছিল, যা রাজনৈতিক ও সামাজিক বর্ণনার দ্বারা বাধাগ্রস্ত হয়েছিল যেগুলি অন্য এজেন্ডাকে অগ্রাধিকার দিয়েছিল। তবুও, তাদের স্মৃতি যুদ্ধের মানবিক প্রভাবের ব্যাপকতা বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জোরপূর্বক স্থানচ্যুতি, গণহত্যা এবং প্রতিশোধ শুধু ইউরোপের সীমানাকেই পুনর্নির্ধারণ করেনি, বরং সম্পূর্ণ অঞ্চলগুলোর সাংস্কৃতিক ও সামাজিক বুনন চিরতরে পরিবর্তন করে দিয়েছে। এই বর্ণনাটি আমাদের মনে করিয়ে দেয় যে, এমনকি ন্যায়বিচারের মুহূর্তেও প্রতিশোধের সূক্ষ্ম সীমা অতিক্রম করার ঝুঁকি থেকে যায়। এই ঘটনাগুলি নিয়ে ভাবনাচিন্তা করা নাৎসি শাসনের কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য নয়, বরং নিশ্চিত করার জন্য যে অতীতের শিক্ষা আমাদের এমন এক ভবিষ্যতের দিকে পরিচালিত করে যেখানে মানবিক কষ্ট কখনোই উপেক্ষা করা হবে না বা পুনরাবৃত্তি ঘটবে না।